মিডল্যান্ড ব্যাংকে কর্মরত রয়েছেন। আমাদের চ্যানেলে পাঠানো এটি ওনার প্রথম ঘটনা। তো এই লিওন ভাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে লেখাপড়া করেছেন। ঘটনাটি ঘটেছিল ওনারই এক বন্ধুর সাথে। তিনিও এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তার নাম হচ্ছে শাহেদ ইকবাল। এই শাহেদ ভাইয়ের বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের শীতলী গ্রামে। তার অনুমতি সাপেক্ষেই মূলত এই ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ওনাদের ব্যাচ একই, লিওন ভাই আইন বিভাগের আর শাহেদ ভাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। এই ঘটনাটির সময়কাল 2017 সালের শেষ দিকে, যখন ওনাদের শেষ বর্ষ চলছিল আর কি। তো শাহিদ ভাই থাকতো বিশ্ববিদ্যালয়ের পাশের একটা এলাকাতেই, আর ওনাদের হলের পাশেই ছিল বরিশাল টু ভোলা হাইওয়ে। তারপর কিছু ফাঁকা জমি, তারপর ওই বাড়ি যেখানে এই শাহিদ ভাই থাকতেন। হল থেকে হাঁটা পথ 5 থেকে 7 মিনিটের দূরত্ব হবে আর কি ওই বাড়িটা। বাড়িটার আশেপাশে অনেক গাছপালা ঘেরা। মূলত এই এলাকায় অনেক গাছপালা ঘেরা রয়েছে। সন্ধ্যার পরপরই অনেকটা গম্ভীর হয়ে যায় এলাকাটা। তো ওই বাড়ির 3 তলা, মানে বাড়িটাও মোট 3 তলা আর কি। তো ওই পুরো 3 তলাতেই বা ওই বাড়িতে অনেক স্টুডেন্টরাই থাকতেন, যারা ওই বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আর কি। মানে পুরো বিল্ডিংটাতেই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা থাকতেন। আর এই যে শাহেদ ভাইয়ের যেই ফ্ল্যাটটা, ওই রুমে এই শাহেদ ভাই, ওনার এক বন্ধু আর এক বড় ভাই থাকতেন ইউনিভার্সিটির, মানে মোট 3 জন থাকতেন আর কি। তো রুমে রাতের বেলা পড়াশোনা করার সময় বেশিরভাগ সময় রুমের যে মেইন লাইটটা এটা অফ করে যার যার টেবিল ল্যাম্প জ্বালিয়ে ওনারা লেখাপড়া করতেন। তো তেমনি একদিন সন্ধ্যার দিকে এই শাহেদ ভাই খাটে শুয়ে শুয়ে লেখাপড়া করছিলেন। তখন আর টেবিলে ছিলেন না আর কি, খাটে শুয়ে শুয়ে পড়ছিলেন। হঠাৎ করে ওনার পায়ে হাত দিয়ে কে যেন একটা টোকা দিল। তো উনি টোকাটা অনুভব করলেন, বইটা মুখের সামনে থেকে সরিয়ে পায়ের দিকে তাকালেন, দেখলেন যে কেউ না। চিন্তা করেছিলেন যে হয়তোবা ওনার কোনো বন্ধু বান্ধব আসেন, অনেক সময় আসে, কারণ ওই সময় তার গভীর রাত না, সন্ধ্যার পর। তার রুমে ঢুকে পায়ে টোকা দিয়েছে তাকে একটু চমকে দেওয়ার জন্য। কিন্তু উনি অবাক হলেন যে কে টোকা দিল, কেউ তো না। এমনও তো হতে পারে টোকা দিয়ে খাটের একটা পাশে লুকিয়ে গেছে সাথে সাথে তার বন্ধু। তো উনি মূলত এই চিন্তা করলেন এবং পরে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলেন যে কেউ আসছে কিনা। দেখলেন যে না, কেউ না। উনি বেশ অবাকই হলেন। আর ভয় জিনিসটা ওনার নাকি একটু কমই। আশেপাশে যদি জিন বা অন্য কোনো কিছুর অস্তিত্ব থাকে, উনি নাকি কিছুটা অনুভব করতে পারেন, যেটা অনেক মানুষই এটা অনুভব করতে পারেন না। তো যাই হোক, বরিশাল শহরের ভেতরে থাকাকালীন 2014 কি 15 সালের দিকে কিছু কিছু জায়গায় এমন অশরীরী টাইপের কিছু দেখেছে নাকি, এমনটাই বলেছিলেন এই লিওন ভাইকে শাহেদ ভাই আর কি। তো যাই হোক, এখন যেহেতু একটা টোকা লেগেছে, রুমে কাউকে পাওয়া গেল না, আবার রুমের দরজাও খোলা ছিল, এই কারণে এই শাহেদ ভাই রুমমেটদেরকে আবার জিজ্ঞেস করলেন, আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলেন কেউ আসছিল কিনা, কেউ এমনটা করেছে কিনা। তো সবাই বলে না, তো কেউ এমনটা করেনি। এই ঘটনাটা একবার যে ঘটেছে বিষয়টা এরকম নয়। মাঝে মাঝেই, বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত, যে কোনো সময় শাহেদ ভাইয়ের পায়ে কেউ একজন টোকা দিত। তো এরকম টোকা দিচ্ছিল, এটা যে খুব বেশি জোরে দিচ্ছিল বিষয়টা এরকম না, ব্যথা পাচ্ছিলেন উনি বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, এরকম চলছিল প্রায় 3 মাস। মাস 3 পর একদিন ওনার পায়ে এবার আর টোকা দেয়নি, এবার এমন জোরে খোঁচা দিয়েছে, উনি ব্যথাও যেমন পেয়েছেন, সেই সাথে ওনার পাশে থাকা জানালায় বিকট এক শব্দ হয়। জানালাটা ছিল ওনার খাটের পাশে। সাথে সাথে ওই রুমে যারা ছিলেন এবং অন্য রুমেও যারা ছিলেন তারাও চলে আসলেন। আর তারা আসার পর দেখলেন, আলোতেই দেখলেন যে একটা ছায়ামূর্তি টাইপের কিছু ওখান থেকে ডাইনিং রুম দিয়ে দরজার দিক দিয়ে বের হয়ে গেল। আর এই শব্দটা এত জোরে ছিল যে অন্যান্য তলার যারা লোক তারা চিন্তা করছে এখানে ভয়ঙ্কর কিছু হয়েছে, বোম টোম ফেটেছে কিনা।
তারপর বাড়িওয়ালাও দূর থেকে চলে আসছেন, আশেপাশের লোকজন চলে আসছেন, এমন জোরে শব্দটা হয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, এত জোরে শব্দ হলো, বিল্ডিংয়ের সবাই শব্দ পেল, আশেপাশের সবাই শব্দ পেল, কিন্তু ওই জানালার পাশে শুয়ে উনি কিছুই টের পাননি, শুধু পায়ে ব্যথাটা পেয়েছেন। সবাই মিলে বাড়িওয়ালাকে বিষয়টা জানানো হয়। বাড়িওয়ালা এরপর একজন হুজুরকে নিয়ে আসেন। হুজুর ওখানে এসে ঝাড়ফুঁক করেন, রুকিয়া করে দেন, বাড়িটা বন্ধ করে দেন। এরপর মূলত ওই বাড়িটার কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন, ঘটনা কি এখানে শেষ? না, ঘটনা এখানে শেষ না। 2020 সালে যখন করোনার প্রকোপ শুরু হলো, তখন তো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। শাহেদ ভাই তার বাড়িতে চলে আসেন। আগে বলেছি, শাহেদ ভাইয়ের বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের শীতলী গ্রামে, মানে উনি শীতলী গ্রামে চলে আসেন। তবে এর মাঝে এ ধরনের কোনো কিছু আর ঘটেনি। মানে ওই যে 2017 সালে যেটা ঘটলো আর কি, পায়ে খোঁচা দেয়া, প্রচণ্ড জোরে শব্দ হওয়া, এরপরে কিন্তু 2020 সাল পর্যন্ত আর তেমন কিছু ওনার সাথে ঘটেনি। এরপর কি হয়, ওনার এই যে টোকা লাগা পা বা খোঁচা লাগা পাটা নাকি হঠাৎ করে ব্যথা শুরু হয় এবং আস্তে আস্তে অসাড় হতে শুরু করে। ডাক্তার দেখানো হয়, স্থানীয়ভাবে তেমন কোনো উপকারিতা উনি পান না। আস্তে আস্তে পাটা অবশ হতে থাকে এবং এমনভাবে অবশ হতে থাকে যে উনি লাঠিতে ভর দেয়া ছাড়া কোথাও যেতে পারতেন না, অধিকাংশ সময় বিছানাতেই শুয়ে থাকতেন। এভাবে দিনে দিনে ওনার পায়ের অবস্থা খারাপের দিকে যেতে থাকে। ঢাকা থেকে বিশেষজ্ঞ ডাক্তার আসতেন ওই ঝিনাইদহতে। সেখানে গিয়ে সেই ডাক্তারকেও দেখানো হয়েছে। পরবর্তীতে ডাক্তারের পরামর্শে ঢাকা মেডিকেল এবং পঙ্গু হসপিটালেও বিশেষজ্ঞ সিনিয়র ডাক্তারকে দেখানো হয়েছে, তাতেও কোনো উপকার হয়নি। তবে ডাক্তাররা বলেছিলেন যে ওনার রিপোর্ট আর ফিজিক্যাল অবস্থা মিলিয়ে ওনারা কোনো রোগ ধরতে পারছেন না। কেন এরকম হচ্ছে? শাহেদ ভাই উনি তো বাড়িতে চলে আসছেন। এরপর স্থানীয় এক আয়ুর্বেদীয় ডাক্তারকে দেখানো হয়। সেই ডাক্তার পরামর্শ দেন ঢাকায় তার একজন পরিচিত সিনিয়র ডাক্তার রয়েছে, তাকে দেখাতে। সেখানে দেখিয়েও কিছু হয়নি। সেখানে বলা হয়েছিল যে তার নাকি অপারেশন করতে হবে এবং করলেও যে পুরোপুরি সুস্থ হবেন এমন নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। ধীরে ধীরে ওনার শরীরের অন্য দিকের রগগুলো শুকিয়ে যেতে থাকে, কোনো উন্নতি হচ্ছিল না। এর মাঝে 2024 সালের মে মাসে ডাক্তার দেখাতে উনি ঢাকায় এসেছিলেন। তো ওনার মামার বাড়ি হচ্ছে গাজীপুরে, ওই গাজীপুরেও উনি গিয়েছিলেন। তো গাজীপুরের জামালপুর মোড় নামে একটা জায়গা রয়েছে, সেখানে ওনার মামার পরিচিত এক মহিলা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। ওই মহিলা কবিরাজের কাছে নাকি একজন রাকি জিন আসে, মানে যেই জিনটা রুকিয়া জানে। তো সেখানে নিয়ে যাওয়া হয়। তো মহিলা বলেন যে উনি তো রাতের বেলা চিকিৎসা করেন, তখন ওই জিনটা আসে, তো নির্দিষ্ট সময় উনি চিকিৎসা শুরু করবেন। তো কথা মতো ওই মহিলার কাছে ওই সময় আবার নিয়ে যাওয়া হয়। উনি ওনার পদ্ধতি অনুযায়ী আসনে বসেন। কিছু সময় পর ওনার উপর জিন ভর করে এবং শাহেদ ভাইকে রুকিয়া করার মাত্র আধা ঘন্টার মধ্যেই এই শাহেদ ভাই লাঠি ছাড়া অল্প বিস্তর হাঁটাহাঁটি করতে সক্ষম হন। সবাই তো অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব হলো। রুকিয়া করার সময় শুধু তেল, পানি এবং মাটি ব্যবহার করেছিলেন তিনি। তো এরপর উনি বলে দেন যে টানা 1 সপ্তাহ প্রতিদিন ওনাকে রুকিয়া করতে হবে, এরপর আল্লাহর রহমত ইনশাল্লাহ উনি ঠিক হয়ে যাবেন। তো ওই দিনই প্রথমবারের মতো শাহেদ ভাই জানতে পারেন যে কিভাবে উনি এই সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। তো ওই মহিলার উপর ভর করা ওই রাকি জিন জানান যে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কোনো একদিন ভোরবেলা এই শাহেদ ভাই এবং তার কয়েকজন বন্ধুরা ওনার ফজরের নামাজের পরে নদীর পাড়ে হাঁটতে গিয়েছিলেন। মূলত ওই সময় ওই জিনটা ভর করেছে, তবে ওই জিনটা কেন ভর করেছে এই বিষয়ে জানা যায় না। তো বিশ্ববিদ্যালয়ে ওই সমস্যা খুব একটা না হলেও পরবর্তীতে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে। মূলত ওই যে যেদিন খোঁচা দিয়েছিল, ওই খোঁচার পরপরই মূলত শরীরের মধ্যে একটা বিষ ঢুকিয়ে দেয় ওই জিনটা। এর অনেক দিন পর মূলত ওই বিষটা কাজ করতে শুরু করে। তো ওই জিনটা, মানে রাকি জিনটা বলেছিল
যে এক শ্রেণীর জিন আছে যারা মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায় নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই, যে তাদেরকে ক্ষতি করেছে এই জন্য পিছু নিয়েছে, বিষয়টা এরকম না। তো ওই জিনটা ওই ধরনের একটা জিন। তবে ওই রাকি জিন জানায় যে রাকি জিন যখন উপস্থিত হয় তখন নাকি দূরে ওই জিনটি ছিল, ওই রাকি জিনকে দেখেই ওই জিনটা পালিয়ে গেছে। তো যার ফলশ্রুতিতে ওই জিনটাকে ওইভাবে ধরে আনতে উনি পারেন নাই, ওই জিনটা আর কি। ওই মহিলাটা দ্বিতীয় দিন বলে দেন যে কিভাবে উনি চিকিৎসা করবেন। বলে দেন যে তোমার আর আসার প্রয়োজন নাই, 6 দিন তুমি তোমার এই আত্মীয়ের বাড়িতেই থাকো, রাতের বেলা তুমি কিছু ফিল করবা, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই জিনটা নিজেই গিয়ে তোমার উপর রুকিয়া চালাবে, কোনো ভয় পেও না, তুমি ওইভাবে কিছু বুঝতে পারবে না, যদি কিছু বুঝতে পারেও চুপচাপ শুয়ে থাকবা, আর কিছু করতে হবে না, তোমার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তো এভাবে 7 দিন তার উপর রুকিয়া করা হয়। এই শাহেদ ভাই উনি রাতের বেলা টের পেয়েছিলেন কোনো কিছু একটা জিনিস তার পায়ের উপর আলতো করে টাচ করছে, মনে হচ্ছে ঝাড়ফুঁক করছে, এরকমটা আর কি। রুকিয়া শেষে শাহেদ ভাই আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যান, এবং এর শাহেদ ভাই এখন কিন্তু একদম স্বাভাবিকভাবেই সুস্থ মানুষের মতো হাঁটতে পারছেন। শাহেদ ভাইয়ের সাথে কিন্তু আর পরবর্তীতে কিছু হয়নি। এটা কিন্তু 2024 সালের কথা বলছি, যখন শাহেদ ভাই আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হয়ে যান। দীর্ঘ অনেকটা সময় উনি কিন্তু এই সমস্যা ফেস করেছেন, দীর্ঘ অনেকটা সময় এইভাবে অনেক কষ্ট করে একটা ইয়াং মানুষ উনি কষ্ট করে দিনানিপাত করেছেন। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে শাহেদ ভাইয়ের আপন বড় ভাই উনি নাকি জিন ঘটিত কারণে পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছিলেন। স্থানীয় কবিরাজের চিকিৎসায় উনি ভালো হয়েছিলেন, কিন্তু শাহেদ ভাই যখন এই সমস্যায় আক্রান্ত হয়েছিলেন তখন ওই কবিরাজ মারা গিয়েছিলেন, যার কারণে তার কাছে আর যেতে পারেন নাই। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমরা কখন যে কোন বিপদে আক্রান্ত হব, আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন তাহলে কিন্তু খুব বিপদ। তা না হলে কিন্তু এই ধরনের হঠাৎ বিপদ থেকে আমরা রক্ষা পাবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবার প্রিয় লিসেনার্স, কেমন লাগছে আমাদের এবার এপিসোডের ঘটনাগুলি? আশা করি ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হচ্ছে ইনশাল্লাহ। আমাদের এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না, আর আমাদের এই ভিডিওর লিঙ্কটাও শেয়ার করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন, অবশ্যই ইমেল অ্যাড্রেসের মাধ্যমেই পাঠাতে হবে। এছাড়া অন্য কোনোভাবে আমরা ঘটনা নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি বেশ ভিন্ন রকমের, তবে শুরুর দিকে শুনলে আপনাদের মনে হবে এ ধরনের ঘটনা অনেক আগেই শুনেছেন বা অনেকবারই শুনেছেন। তবে ঘটনাটির বিশেষত্বটা কোথায়, পুরো ঘটনাটি শুনলে বুঝতে পারবেন। আমার কাছেও বিষয়টা খুব অদ্ভুত লেগেছে, এমন এক রহস্যময় ব্যাপার যেটা আর হয়তো বা কখনোই জানা যাবে না। চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আরিয়ান দীপ্ত। গাজীপুর জেলার সদর উপজেলাতেই ওনার বসবাস। তো উনি যেই অফিসে চাকরি করেন সেই অফিসের এক বড় ভাইয়ের কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন। সেই বড় ভাইয়ের নাম উজ্জ্বল। ঘটনাটি বগুড়া জেলার সোনাতলা থানার একটি গ্রামে ঘটেছিল। সঙ্গতকানে গ্রামের নামটি আমরা বলতে পারছি না। তো সেই উজ্জ্বল ভাই জানান যে 2008 সালে এই ঘটনাটি ঘটেছিল। 2008 সালের কোনো এক রাতে ওই গ্রামেরই একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আব্দুল, তো তিনি তার গ্রামের কিছু পরিচিত জনদের সাথে হাতে লাইট নিয়ে ওই টেটা দিয়ে মাছ ধরে না, ওইটা করতে গিয়েছিলেন। তো এই আব্দুল ভাই এমনিতে মাছ ধরতে অতটা পারদর্শী নন, আর টেটা মারলেও উনি আসলে খুব একটা মাছ ধরতে পারেন না, কালে ভদ্রে পারেন আর কি। এমনিতে মাছ ধরার প্রতি তাদের খুব আগ্রহ ছিল, বিষয়টা এরকম নয় বন্ধু বান্ধবরা কখনো ডাকলে নিয়ে গেলে যেতেন এরকমটা আর কি। তো উনি যেই জায়গাটিতে মাছ ধরতে গিয়েছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে কালীঘাট। তো ওখানে অবশ্য একটা মন্দিরও ছিল। তো মাছ ধরার এক পর্যায়ে সবাই যখন একটু দূরে দূরে সরে গেছে, হঠাৎ করে এই আব্দুল ভাই লক্ষ্য করেন যে ওনার সামনে
6 থেকে 7 কেজি ওজনের একটা বিশাল শৈল মাছ। ওখানে পানি কিন্তু খুবই সামান্য। ওই শৈল মাছটার জন্য ওই পানিটা বেশ অপ্রতুলই ছিল, মানে বেশ অগভীরও বটে। তো এই আব্দুল ভাই উনি চিন্তা করলেন যে আমি তো টেটা মেরে মাছটা ধরতে পারি না, মাছটা না হয় পলো দিয়েই ধরি। ওনার কাছে আবার পলোও ছিল, আর একটা পলো ছিল, ওইটাও নিয়ে উনি নিয়ে আসছিলেন। কারণ উনি চিন্তা করছেন যে টেটা দিয়ে আঘাত করতে গেলে, ছুটে গেলে মাছটা তো দ্রুত পালিয়ে যাবে, তা দেখি টেটা দিয়ে ধরতে পারি, মানে পলো দিয়ে ধরতে পারি কিনা। তো উনি 2-3 বার পলো দিয়ে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। হঠাৎ করে তার মনে হলো যে আচ্ছা, এই অগভীর জায়গায় এত বড় শোল মাছ কিভাবে আসলো? আর এত বড় শোল মাছ তো স্বাভাবিক কোনো কিছু না। উনি সন্দেহ করলেন, চিন্তা করলেন যে এই শোল মাছটা ধরা যাবে না। বিভিন্ন সময় মুরব্বীদের মুখে শুনেছেন যে রাতের বেলা এই বড় ধরনের শোল মাছ জিন বেশে এসে থাকে। তো উনি কি করলেন, উনি শোল মাছটা আর ধরলেন না। এত বড় শোল মাছ সামনে পাওয়ার পরেও উনি টেটা দিয়ে আঘাত না করে কয়েকবার পলো দিয়ে তো ধরার চেষ্টা করলেন, ব্যর্থ হয়েছেন। আর ওই ব্যর্থতার পিছনে কিছু কারণও ছিল। কারণ হলো উনি যেভাবে পলো দিয়ে ধরার চেষ্টা করেছেন, মনে হলো যে আটকে ফেলেছেন, পরক্ষণে দেখা গেল মাছটা ওখানে নাই, মাছটা অন্য জায়গায়। আর মাছটা কিন্তু পালিয়ে যাচ্ছে না। এরপর উনি কি করেছেন, ওই চিন্তা করে, মানে এটা ধরবেন না ওই চিন্তা করে, উনি ওই পলোটা হাতে নিয়ে, ওনার টেটাটা নিয়ে, লাইট নিয়ে উল্টো দিকে ঘুরে উনি চলে যাচ্ছেন, যার মাছ ধরবেন না। হঠাৎ করে পেছন থেকে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। উনি পেছন দিকে তাকান এবং টর্চ লাইট মারেন, দেখতে পান অদ্ভুতভাবে ওই শোল মাছটা ওনার দিকেই এগিয়ে আসছে। মাছ কি কখনো মানুষের দিকে এগিয়ে আসে পারতপক্ষে? বিশেষ করে এই ধরনের রাতের বেলা এই ধরনের মাছ, মনে হচ্ছে মাছ ওনাকে ফলো করছে। উনি এটা দেখে একটু ভয়ই পান। হঠাৎ করে এই আব্দুল ভাইয়ের সামনে থেকে কেউ একজন ডেকে ওঠে। তো উনি আবার তাকিয়েছেন সামনের দিকে ঘুরে, তখন দেখেন ওনারই বন্ধু বান্ধবরা। এরপরে উনি আবার পেছন দিকে টর্চ লাইট মারেন, দেখেন যে ওখানে কোনো মাছ নাই। এরপরেই বুঝতে পারেন যে উনি কোনো অস্বাভাবিক জিনিসের খপ্পরে পড়েছিলেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। ওই রাতের ওনার সাথে কিছু হয়নি। 2008 সালে আব্দুল ভাই কলেজে পড়তেন। ওই সময় তার বয়স 20 বছরের মতো, দেখতে শুনতেও অনেক সুন্দর ছিলেন, এমনটাই বলেছেন উজ্জ্বল ভাই। তো ওই গ্রামে কিন্তু ওই সময় বিদ্যুৎ আসেনি। পরের রাতের ঘটনা, আব্দুল ভাই যখন ঘুমাতে গিয়েছেন তখন প্রায় মধ্যরাত, লেখাপড়া করে শুয়ে পড়েছেন। যখন তার ঘুম ঘুম ভাব, হঠাৎ করে উনি অনুভব করলেন ঘরের টিনের চালের উপরে ধপাস করে কিছু একটা পড়ল। তবে সেই ধপাস করে পড়ার শব্দটা খুব যে বেশি ছিল বিষয়টা এরকম না। এরপর মনে হলো ওই শব্দটা একটু মানে গড় 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 করে, মানে গড়িয়ে গড়িয়ে আসে না, ওরকম করে তার যেই রুমটা, ওই রুমের চালের উপর আসলো। এরপর হঠাৎ করে তার ঘরটা ভূমিকম্পের মতো হালকা করে নড়ে উঠল এবং ওনার পড়ার টেবিলের উপর যেই কাচের গ্লাস রাখা ছিল তার উপরে একটা পিরিচ দিয়ে সেটা ঢাকা ছিল, মনে হলো সেটাও নড়ে উঠল। উনি কিন্তু সেটা অনুভবও করেছেন। এরপর উনি দেখলেন যে ওনার দরজার ওই দিক দিয়ে বেশ একটা মোটা সাদা হলুদ ছাপযুক্ত সাপ, মনে হচ্ছে ওই ছাপের ওই ছাপযুক্ত যে জায়গাগুলো, ওগুলা বেশ স্পষ্ট এবং আলোকিত হয়ে আছে, যার কারণে উনি সেটা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছিলেন। ওই সাপটা তার ঘরে প্রবেশ করে। উনি তো শরীরটাকে নাড়াতে পারছিলেন না, মনে হচ্ছিল ওনার শরীরটা অসাড় হয়ে গিয়েছে। ওই সাপটা কি করলো, তার ঘরে প্রবেশ করে প্রথমে পড়ার টেবিলের ওখানে গেল, এরপর আস্তে আস্তে খাটের উপরে উঠে পড়ল। আব্দুল ভাইয়ের পেটের উপর দিয়ে তার পায়ের দিকে নেমে এসে পায়ে একটা প্যাচ লাগালো আর কি, মানে তার পা জড়িয়ে ধরলো। এরপর ওই পুরো সাপটা একটা আলোর কণায় পরিণত হলো, মানে মনে হচ্ছে যে কোনো একটা লাইট যদি পায়ের সাথে পেঁচিয়ে দেওয়া হয় যেরকমটা হয় না, ওই রকম। এরপর আস্তে আস্তে এই আলোটা ওই পায়ের দিক থেকে সরে গিয়ে একটা মানুষের আকৃতি ধারণ করলো। মূলত এটি একটি নারীর আকৃতি ধারণ করে, মানে মহিলার আকৃতি ধারণ করে। ওইদিকে তো আব্দুল ভাই তো একদম শরীর অসাড় হয়ে আছে। মূলত এটি একটি পরী ছিল। তো পরীটি
আব্দুল ভাইকে বলে যে আব্দুল, তোমাকে কিন্তু চিল্লাচিল্লি করতে নিষেধ করছি, খবরদার চিৎকার করো না, তোমার সাথে আমি কিছু কথা বলবো, এরপর চলে যাব। আর যদি তুমি চিৎকার চেঁচামেচি করো তাহলে তোমার ক্ষতি হবে। তো এই কথা বলার পর এই আব্দুল ভাই উনি ওনার শরীরের জোর ফিরে পেলেন। তো কি বলবে এই মেয়েটা? আব্দুল ভাই কিন্তু চুপচাপ রয়েছেন, উনি কোনো কথা বলছেন না। তখন ওই পরীটা আব্দুল ভাইকে বলেন যে তোমার সাথে এর আগে আমার দেখা হয়েছে, তবে তুমি আমাকে চিনতে পারবে না। তখন ওই আব্দুল ভাই বলছেন, হ্যাঁ আমি তো আপনাকে চিনতে পারছি না, আমি তো আপনাকে আগে কখনো দেখিই নাই। তখন ওই পরীটা বলছে, তোমার কি সেই শৈল মাছের কথা মনে আছে গতদিনের? আমি সেই শৈল মাছ, আমি মাছের রূপে আসছিলাম, তোমাকে দেখা দিতে চেয়েছিলাম, হঠাৎ করে তোমার বন্ধু চলে আসার কারণে আমি আর দেখা দিতে পারিনি। তো আজকের মতো এ পর্যন্তই থাক, পরবর্তীতে তোমার সাথে আবার কথা হবে। এই কথা বলেই নাকি ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে আব্দুল ভাই রাতে ঘটে যাওয়া সব ঘটনা তার মাকে খুলে বলে। তখন তার মা তাকে বলে, তুই তো স্বপ্ন দেখেছিস, এগুলো সত্যি না, দোয়া কালাম পরে ঘুমাবি। দ্বিতীয় রাতের ঘটনা, ঠিক মধ্যরাতের শেষ দিকে আবার হঠাৎ করে আব্দুল ভাই বুঝতে পারেন যে ওনার ঘরের রুমটা হঠাৎ করে কেঁপে উঠল, মনে হলো চাল সহ কেঁপে উঠল। তো ওই রাতে আব্দুল ভাই উনি না ঘুমিয়ে ঘুমানোর ভান করেছিলেন। তো আগের রাতে ঠিক যেভাবে এসেছিল ওই সাপটা, সাপের রূপ ধরে ওভাবে আসলো, ঠিক একই রকমভাবে ওনার শরীরের উপর দিয়ে গিয়ে পা পেঁচিয়ে ধরে একটা আলোকোজ্জ্বল অবয়ব ধারণ করে সেটা আবার পা থেকে সরে গিয়ে একটা মানুষের রূপ ধারণ করে, ঠিক গতদিন বা গত রাতে যেটা হয়েছিল। তো হওয়ার পরেই বলছে যে আব্দুল, আমি জানি তুমি কিন্তু ঘুমাও নাই। তো এই কথা শুনে কিন্তু আব্দুল ভাই খুবই ভয় পেয়েছিলেন। তারপর একটু মনে সাহস নিয়ে চোখ খোলেন। তো ওই অবয়বটি মানে ওই পরীটি আব্দুলকে বলে যে আব্দুল, তোমাকে আমি আমার দেশে নিয়ে যেতে চাই, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তখন ওই আব্দুল ভাই উনি বলছেন যে আপনি আমার কাছে চানটা কি বলেন তো? এটা তো কোনো চাওয়া হইতে পারে না, আপনি কেন আমাকে আপনার দেশে নিয়ে যাবেন? আপনার সাথে আমার কি সম্পর্ক? তো ওই পরীটা বলে, তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে নিয়ে যাব। তখন ওই আব্দুল ভাই বলছেন যে দেখেন, এগুলা হয় না, এগুলা হওয়া উচিত না, আপনি আপনার জগতে থাকেন, আমি আমার জগতে থাকি, এটাই ভালো। উনি সাহস করে এগুলো বলছেন, কিন্তু পরীটা বলছে না না, আমি তোমাকে নিয়ে যাবই। একটা পর্যায়ে আব্দুল ভাই বলছেন, ঠিক আছে আমাকে কিছুদিন সময় দেন, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। তো এর মধ্যে এই যে এই ব্যাপারগুলো যে কাউকে বলা যাবে না, এটা সেটা, এই বিষয়গুলো যে আসলে তাকে বলেছিলেন কি না ওই পরীটা, এটা খুব একটা বেশি জানা যায় না। তো এরপরে কি হয়, এই যে আব্দুল ভাই উনি কি করেছেন, ওনার দুই বন্ধু ছিল রফিক এবং তালেব, এদেরকে সব ঘটনা খুলে বলেন। তখন তারা আবার এই বিষয়টা নিয়ে বেশ রসিকতাও করেন। এরপরে এই আব্দুল ভাইয়ের মনে একটা দুষ্টু বুদ্ধি আসে, তবে সেই দুষ্টু বুদ্ধিটা যে কি এটা আমরা বলতে চাচ্ছি না সঙ্গত কারণে। এরপরে কি হয়, ওই রাত্রেই ওই পরীটা আসে। পরীটা আসার পরে ওই আব্দুল ভাইকে বলেন যে আব্দুল, তুমি যে দুষ্টুমি যেই ভাবনা চিন্তা করেছো এটা কিন্তু আমি জানি, তো তোমার এই বিষয়টা তো জেনে ফেলেছি, তো যাই হোক তুমি চলো আমার সাথে আমার দেশে। তো ওই রাত্রে আব্দুল ভাই রাজি হন, তাকে নাকি নিয়ে যাওয়া হয়। পরের দিন দুপুর 1:30 কি 2টোর দিকে তার বাড়ি থেকে একটু দূরে রাস্তার পাশে ধপাস করে কি যেন পড়ে, ওখানকার লোকজন দেখে যে কি ব্যাপার, হঠাৎ করে রাস্তার পাশে কি ধপাস করে পড়লো। দেখা যায় রাস্তার পাশে যে ঢালু গড়িয়ে রাস্তার নিচে পড়ে গেছে একজন ব্যক্তি, তখন তার জ্ঞান নাই। তো লোকজন গিয়ে দেখে, আরে এটা তো আব্দুল। দ্রুত তার বাড়িতে খবর দেওয়া হয়, খবর পেয়ে বাড়ির লোকজন সে তাকে ধরাধরি করে নিয়ে যায়। একদিন পর তার জ্ঞান ফেরে। যখন বাড়ির লোক জিজ্ঞেস করে কি হয়েছিল, তখন এই আব্দুল ভাই বলে, আমার কিচ্ছু মনে নাই, আমি কিছুই বলতে পারি না। মানে বলবে না যে আমি অমুক জায়গায় গেছিলাম, এইভাবে নিয়ে গেছিল, এইটাইটা দেখছি, এইটাইটা খেয়েছি, মানে খাইছি, এইটাইটা আমাকে এমন কিছু দিয়েছে, ওখানকার লোক জিনিসগুলো এরকম ছিল, মানে ওরা কিচ্ছু মনে নাই, কিচ্ছু বলতে পারেন না। এর পরপরই নাকি বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন উনি হয়েছিলেন, ছোটোখাটো ঘটনা। তবে সবচাইতে অদ্ভুত ব্যাপার হলো উনি নাকি মাঝে মাঝেই উধাও হয়ে যেতেন, আর উধাও হওয়ার পর উনি আবার ফেরতও আসতেন। হঠাৎ করেই
ধপাস করে কোথা থেকে যেন পড়তেন। কখনো কখনো পুকুরের পাশে পড়তেন, রাস্তার পাশে পড়তেন, এরকম ঘটনা ঘটত। একদিন কি হয় যে উনি একটা বাসায় প্রাইভেট পড়াতেন একটা ছোট বাচ্চাকে। তো ওই বাচ্চার মা সন্ধ্যার পর তাদের ঘরের পাশ থেকে একটি ধপাস করে শব্দ পান, মনে হলো আকাশ থেকে কিছু একটা পড়েছে, এরকম একটা শব্দ। তো উনি দ্রুত বাইরে এসে দেখেন যে তার বাচ্চার প্রাইভেট শিক্ষক এই আব্দুল ভাই। এটা কিন্তু মাগরিবের নামাজের কিছুক্ষণ পরপরই ঘটনা ঘটেছে আর কি এটা। তো এরপর তো দ্রুত এই আব্দুল ভাইয়ের বাড়িতে খবর দেওয়া হয়। আব্দুল ভাই কিন্তু ওই সময়ে নিখোঁজ ছিলেন বলতে দুপুরের পর থেকে তাকে আসলে পাওয়া যাচ্ছিল না, হয়তো বা কোথাও গিয়েছে। উনি তো আসলে বড় মানুষ, উনি তো শিশু না, কোথাও যেতেই পারেন, কলেজে পড়ুয়া একজন স্টুডেন্ট উনি। তো বাড়ির লোকজন আসে, তাকে নিয়ে যায়। বাড়ির লোকজন চিন্তা করে যে আসলে এই বিষয়টা থেকে তো তাকে বের করে আনা দরকার, এভাবে ধপাস করে কোথা থেকে পড়ে। ভালো একজন হুজুরের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। তো হুজুর নাকি রুকিয়া করে এক পর্যায়ে ওই পরীটাকে হাজিরও করেছিল, কিন্তু ওই পরীটা এতটাই শক্তিশালী ছিল যে কোনো ধরনের কোনো কথাই বলে নাই, না বলেই নাকি চলে গিয়েছিল। কেন এর কাছে এসেছে, কেন নিয়ে গিয়েছিল, আচ্ছা নিয়ে যদি গিয়েই থাকে তাহলে কেনই বা এইভাবে কষ্ট দিয়ে তাকে ধপাস করে ফেলে দিয়ে চলে যায়। আর ও তো কিচ্ছু বলতে পারে না এরপরে যে কি হয়েছিল, কোথায় গিয়েছিল, কোনো কিছু তার মনে পড়ে না। তো হুজুর তাকে রুকিয়া করে দেন, তেল পড়া পানি পড়া দিয়ে দেন। তো ওই হুজুর বলে দেন যে আব্দুল ভাইকে যত দ্রুত সম্ভব বিয়ে করিয়ে দিতে, তাহলে হয়তো আল্লাহর রহমতে আব্দুল ভাই সুস্থ হয়ে যাবেন। হুজুরের কথা মতো আব্দুল ভাইকে দ্রুততার সাথেই বিয়ে দেওয়া হয়, কিন্তু সংসারটি স্থায়ী হয়নি। 6 থেকে 7 মাসের মধ্যেই সেই সংসারটা ভেঙে যায়। এর 1 বছর পর ওনাকে আবার বিয়ে দেওয়া হয়। ওই ঘরে ওনার একটি মেয়ে হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 2021 সালে এই সমস্যার কারণে এই আব্দুল ভাই নাকি মারা গিয়েছিলেন। সবচাইতে অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আসলে আব্দুল ভাইকে যে নিয়ে যেত, কোথায় নিয়ে যেত, এটা কখনোই উনি বলতে পারেন নাই, কারণ ওনার কিছু মনে থাকতো না। আর নিয়েই যদি যাবে, কেন ওনাকে এভাবে ফেলে দিয়ে যেত? এইভাবে ফেলে দিয়ে তো উনি কষ্ট পেতেন, কেন এমনটা করত? এইটার কোনো উত্তরও পাওয়া যায় নাই। এটা এক রহস্যই রয়ে গিয়েছিল। আর সবাই ধারণা করে উনি এমন কোনো ভুল করেছিলেন যেই ভুলের খেসারত উনি দিয়েছিলেন, কিন্তু কি সেই ভুল, এই ভুলটাও জানা যায়নি। ওই পরীটাকে একবারই শুধু হাজির করা গিয়েছিল, তারপরও সে কোনো কথা না বলে চলে গিয়েছিল। আসলে ব্যাপারটা কি ছিল, এটা আজও এক রহস্যই রয়ে গিয়েছে। এই জন্যই এই ঘটনাটির শিরোনাম আমরা দিয়েছি রহস্যময় ভুল। আসলেই সে আসলে কি করেছিল, কেনই বা তাকে এই ধরনের একটা কষ্ট দিয়েছিল, কেনই বা ওই পরীটা এই আব্দুল ভাইয়ের কাছেই এসেছিল, এটাও কিন্তু আসলে আজও জানা যায়নি। প্রিয় লিসেনার্স, আসলে অনেক কিছুই ঘটে যায় মানুষের জীবনে, সেগুলো জানা যায় না। যেমনটা মাহানুর সামারার ঘটনা মনে আছে, যেটা আমাদেরকে সাংবাদিক এনামুল হক আবির ভাই পাঠিয়েছিলেন। জাহাঙ্গীর ভাইয়ের ঘটনা, জাহাঙ্গীর ভাইয়ের কি অপরাধ ছিল? আপাতত দৃষ্টিতে সেটা একটা ভুল ছিল, তবে সেই ভুলের কারণে ভয়ঙ্কর খেসারত দিতে হয়েছিল তাকে। শুধু তাকে দিতে হয়েছিল বিষয়টা এরকম না, পুরো পরিস্থানকেই দিতে হয়েছিল। আপনারা মাহনুর সামারা ঘটনা যারা শুনেছেন তারা এই বিষয়টা জানেন, যারা শোনেননি তারাও কিন্তু আমাদের ওই ঘটনাটি শুনে আসতে পারেন। জাহাঙ্গীর ভাইয়ের কবরের একটি ছবি সাম্প্রতিক সময় এনামুল হক আবির ভাই আমাদের গ্রুপে পোস্ট করেছেন, দেখেছেন যে জাহাঙ্গীর ভাইয়ের কবরের উপরে একটি বিশাল সুপারি গাছও হয়ে গেছে। একটা সুদর্শন যুবক, তরতাজা তাগড়া যুবক কিভাবে মারা গেল, সকলের চোখের সামনে ধুকে ধুকে মারা গেল। আসলে কখন কার জীবনে কোন অমানিসার অন্ধকার নেমে আসবে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন, তাহলে কোনোভাবেই আমরা আসলে এগুলোর মোকাবেলা করতে সক্ষম হব না।